দুবাইতে একটি মুসলিম ছেলে ট্যাক্সি ড্রাইভার ছিল। যখনই আমাকে কোথাও যেতে হতো আমি সেই ছেলেটিকেই ফোন করতাম। এক রাতে আমি বাড়ি যাওয়ার জন্য ট্যাক্সি খুঁজে পেলাম না। তাই আমি ওই মুসলিম ছেলেটিকে ডাকলাম এবং সে তখনই চলে আসলা। পথে ভীষণ বৃষ্টি শুরু হলো আর আমি তাই মুসলিম ছেলেটিকে বাড়িতে ডাকলাম। আমি ঘরের দরজা বন্ধ করতেই সে আমার সাথে এমন কাজ করল যা শুনে আপনি বেহুশ হয়ে যাবেন। কারণ যদি একজন অচেনা পুরুষ এবং একজন অচেনা নারী একা থাকে তবে তাদের মধ্যে তৃতীয় জন বলতে থাকে শুধুমাত্র শয়তান। আর এটা একেবারে সত্য। একজন অচেনা পুরুষের সাথে আমার জীবনে যখন এমন মুহূর্ত এলো তখন সব কিছু শেষ হয়ে গেল। আমার দুনিয়াকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে গেল এবং তারপরে আমার পুরো জীবনও বদলে গেল। এত বৃষ্টি হচ্ছিল যে সামনের রাস্তাটাও দেখা যাচ্ছিল না। আমি ট্যাক্সি ড্রাইভারকে বললাম যেভাবেই হোক আমাকে বাড়িতে পৌঁছে দিতে। আমরা যেখানে ছিলাম সেখানে থেকে আমার বাড়ি অনেক দূরে ছিল এবং খারাপ আবহাওয়ার জন্য আমি খুব চিন্তিত ছিলাম। ট্যাক্সি ড্রাইভার সম্ভবত খুব ভালো মানুষ ছিল। বলল, চিন্তা করবেন না ম্যাডাম, আপনাকে বাড়ি নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। সে সামনের আয়না দিয়ে আমার দিকে তাকালো এবং আমাদের চোখ মিলিত হওয়ার সাথে সাথে সে তার চোখ অন্যদিকে সরিয়ে নিয়েছিল। মনে মনে প্রার্থনা করছিলাম রাতের এই সময়ে যেন ভালোভাবে আমি বাড়ি পৌঁছাতে পারি। আমি আমার অফিসের গত ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম, কিন্তু কোনো ট্যাক্সি ড্রাইভার আমাকে বাড়ি নিয়ে যাওয়ার রাস্তায় যেতে প্রস্তুত ছিল না। কারণ প্রবল বৃষ্টি হচ্ছিল এবং আবহাওয়ার কোনো নিশ্চয়তা ছিল না। অনেক রাত হয়ে যাওয়ায় আমি পুরোপুরি চিন্তিত ছিলাম। বাধ্য হয়ে আমি আমার মোবাইল থেকে ট্যাক্সি ড্রাইভারের নম্বর ডায়াল করলাম, যে একজন মুসলিম ছেলে ছিল। যখনই আমাকে কোথাও যেতে হতো আমি তাকে ফোন আমার বাড়িতে ডেকে নিতাম। আর আমি যেখানে যেতে চাইতাম সেখানে সে আমায় অনেকটা সস্তায় পৌঁছে দিত। এবার বাড়ি যাওয়ার জন্য আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। তখন অসুবিধায় পড়ে আমি তাকে ফোন করলাম। আমি ভাবতে পারিনি যে সেই আবহাওয়ার মধ্যেও আমার একটা ফোনে সে চলে আসবে। সে বলল, আপনি 10 মিনিট অপেক্ষা করুন, আমি আমার বাড়িতে আছি, আপনার কাছে যাওয়ার জন্য বের হচ্ছি। আমি সত্যিই অবাক হয়েছিলাম। যে ব্যক্তি এমন খারাপ আবহাওয়ায় বাড়িতে শান্তিতে আছে সে কেন আমার জন্য নিজের শান্তি ছেড়ে আসছে? এমন ঠান্ডা বৃষ্টিতেও দাঁড়ানো আমার জন্য কষ্টকর হয়ে উঠছিল, কিন্তু বাধ্য ছিলাম। আমাকে 10 মিনিট অপেক্ষা করতে হয়েছিল। প্রায় 15 মিনিট পর সে এসেছিল। তাকে দেখে আমার শরীরে আমার প্রাণ এলো। ট্যাক্সিতে বসার সাথে সাথে আমি তাকে ধন্যবাদ জানালাম যে সে আমার একটি ফোনেই চলে এসেছিল। সে বলতে লাগলো আমাকে সাহায্য করতে পেরে সে খুশি হবে। চোখ বন্ধ করে আমি কিছুক্ষণ ট্যাক্সিতে বসে রইলাম। তারপর যখন চোখ খুললাম আমি তার দিকে তাকিয়ে রইলাম। প্রবল বৃষ্টিতে অনেক কষ্টে করে ট্যাক্সি চালাচ্ছিল তিনি। জানি না কেন সে আমার একটা ফোন করাতেই চলে এসেছিল, অথচ আমাদের মধ্যে ভাড়ার কোনো কথা হয়নি তখনও পর্যন্ত। এই প্রশ্নটা আমার মনে আটকে রইল। আমি এই প্রশ্নের উত্তরের সন্ধানে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। এর আগেও বহুবার এই ট্যাক্সি ড্রাইভারকে আমি বাড়ি ডেকেছি। ঘুরে বেড়ানোর খুব শখ ছিল আমার। যখনই কোথাও যেতে হতো এই ড্রাইভারকে আমি ফোন করে দিতাম। সে একজন চমৎকার মানুষ ছিল। আমার বলা ঠিকানায় সে আমাকে নিশ্চিন্তে নিয়ে যেত। ওর এই অভ্যাসটা আমার ভালো লেগেছিল, তাই ওকে ডাকাটাই আমি ঠিক ভেবেছিলাম। কিন্তু আজ যে অবস্থায় সে আমার কাছে এসেছিল তা আমার জন্য আশ্চর্যের বিষয়। 30 মিনিটের মধ্যে 25 মিনিট ভ্রমণ করার পর সে অবশেষে আমাকে আমার অ্যাপার্টমেন্টে নিয়ে গেল। বৃষ্টি খুব বেশি হচ্ছিল আর তাই কিছুই দেখা যাচ্ছিল না, বরং ঝড়ো হাওয়ায় গাছগাছালি ভীষণভাবে দুলছিল। সে আমাকে ছেড়ে ফিরে যেতে চাইল, কিন্তু আমি তাকে থামালাম। সে গাড়ির স্টার্ট করার চেষ্টা করছিল। চমকে দিয়ে আমার দিকে সে তাকালো, কারণ আমি আগেই তার ভাড়া মিটিয়ে দিয়েছিলাম। আমি মুচকি হেসে বললাম যে এত বৃষ্টি হচ্ছে এবং হয়তো তোমার গাড়িও স্টার্ট হচ্ছে না, তাই আজ রাতে তুমি আমার বাড়িতে থাকো। সে আমার দিকে মাথা থেকে পা পর্যন্ত খুব অদ্ভুত চোখে দেখল এবং হঠাৎ এমন প্রশ্ন করল যা আমি মোটেও আশা করিনি। সে জিজ্ঞেস করল, আপনার বাড়িতে আর কে কে থাকে? আমি তার প্রশ্নে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আমি আমার বাড়িতে একা থাকতাম। এটি ছিল এক কামরার ছোট ভাড়া ঘর। আমি তাকে বললাম, তুমি নিশ্চিন্তে এসো, তোমার কোনো সমস্যা হবে না। আমার দিকে তাকিয়ে সে কি ভাবতে লাগলো তা জানি না। সে নেমে আমার পিছু নিলা। আমার ঘর ছিল 15 তলায়। দুজনে লিফটে উঠে সোজা ঘরে চলে এলাম। ঘরে এসে আমি তাকে বসার জন্য একটি চেয়ার দিলাম এবং দরজা বন্ধ করে হিটারটি চালু করাম।
ঘরটা ছোট, তাই খুব তাড়াতাড়ি গরম হয়ে গেল। বৃষ্টিতে আমার জামাকাপড় সম্পূর্ণ ভিজে যায় এবং আমি ঠান্ডা অনুভব করছিলাম। সেই মুসলিম ছেলেটি মাথা নিচু করে বসেছিল, গভীর চিন্তায় মগ্ন। তারপর হঠাৎ আমাদের দুজনের মধ্যে এমন কিছু ঘটল যা আপনি শুনে কেঁপে উঠবেন। সে আমার সাথে 2.5 ঘন্টা ঘরে ছিল এবং তারপরে আমার গায়ে চাদর দিয়ে সে ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু এই 2.5 ঘন্টা আমার পুরো জীবন বদলে দিয়েছিল। আমি বিছানায় শুয়ে কাঁদছিলাম, কারণ যা হয়েছে তা সম্পূর্ণ ভুল। আর সেই কারণেই আমি ভেঙে পড়েছিলাম। আমার জামা কাপড় খাটের নিচে পড়েছিল। আমি একটি চাদরে আবৃত ছিলাম এবং নিজের সব কিছু হারিয়ে ফেলেছিলাম। এভাবেই কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেল, কিন্তু বৃষ্টি একইভাবেই হচ্ছিল। জানালার দিকে তাকিয়ে আমার অতীতের কথা মনে পড়তে লাগল, যেটা খুব কঠিন ছিল। পিছনের সেই রাত সব তছনছ করে দিয়েছিল আমার। আমার নাম লিমা আক্তার এবং আমি ভারতের কলকাতার বাসিন্দা ছিলাম। আমি খুব সুন্দরী ছিলাম এবং আল্লাহর কাছে সন্তুষ্ট ছিলাম। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম, অর্থেরও অভাব ছিল না। আর এটিও আমাকে গর্বিত করত। আমার বয়স তখন মাত্র 16 বছর এবং আমি ইন্টারে পড়ি। তখন আমি আমার ক্লাসের এক মুসলিম ছেলের প্রেমে যাই। সে খুব ভালো ছেলে ছিল এবং সেরা বক্তা ছিল সে। সবাইকে সাহায্য করত সে। ক্লাসের অন্য মেয়েদের মতো সেও আমার সাথে খুব ভালো ব্যবহার করত, আর কখনো হিন্দু মুসলাম এর ভেদাভেদ করত না। আস্তে আস্তে আমি তার প্রেমে পড়তে লাগলাম। তারপর একদিন তার কাছে আমার ভালোবাসা প্রকাশ করলাম। আমার কথা শুনে তার মুখে একটু হাসি ফুটে উঠল। আর শুরু হলো আমাদের প্রেমের সম্পর্ক। এভাবেই দিনগুলো মাসে পরিণত হতে থাকল, আর আমরা ভালোবাসার নামে একে অপরের ইচ্ছা পূরণ করতে লাগলাম। 15 বছর বয়সে আমি জসিমের কাছে সব কিছু হারিয়েছিলাম। আর জসিম আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে আমার জন্য দুনিয়ার সাথেও লড়াই করবে, কিন্তু আমাকে কখনো একা ছেড়ে যাবে না। ওর ভালোবাসার ওই হাত ধরে আমি 2.5 বছর ঘুরেছি, স্কুল থেকে কলেজে পৌঁছেছি। চলতে থাকে এভাবেই গোপন প্রেম। কখনো হোটেলে, কখনো পার্কে। এভাবেই আমরা একে অপরের সাথে দেখা করতে লাগলাম। আমি যখন 18 বছরের কাছাকাছি পৌঁছেছি, তখন আমার বিয়ের সম্বন্ধ আসতে শুরু করলেন যে তিনি আমাকে তার বোনের ছেলের সাথে বিয়ে দিবেন। এই খবরটা আমার কাছে এক সর্বনাশের মতো ছিল, কারণ আমার জীবনে জসিম ছাড়া আর কোনো পুরুষের জায়গা ছিল না। পরের দিনেই আমি জসিমকে কলেজের বাইরে ডেকে একটা হোটেলে নিয়ে যাই। যথারীতি জসিম ঘর বুক করে রেখেছিল। তার টাকার কোনো অভাব ছিল না। সে একজন ধনী পরিবারের সন্তান ছিল। আমি তাকে বলেছিলাম যে আমার বাবা চান যে আমি রবিনকে বিয়ে করি। আর এখন সময় এসেছে সে আমাদের ভালোবাসার জন্য কিছু পদক্ষেপ নিক এবং তার পরিবারের সদস্যদের আমরা বাড়িতে পাঠাক। যথারীতি জসিম আমাকে জড়িয়ে ধরে এবং আমরা কথা উপেক্ষা করে তৃষ্ণা মেটাতে শুরু করে। জসিমের এই আচরণ আমাকে অবাক করে। আমি রবিনের সম্পর্ক নিয়ে চিন্তিত ছিলাম, কিন্তু এতে জসিমকে আমি একটুও প্রভাবিত হতে দেখিনি। আমি রাগ করে জসিমকে আমার থেকে দূরে ঠেলে দিয়ে বললাম সে যেন আমার বাড়িতে সম্বন্ধ পাঠায়। এভাবে লুকিয়ে হোটেলে আর কতদিন দেখা করতে থাকব? জসিমের মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল আর সে বলতে লাগল, বিয়ের কি দরকার? এত বছর আমরা একসাথে আছি, তাহলে মাঝে বিয়ে এলো কোথায় থেকে? জসিমের কথা শুনে আমি চমকে উঠলাম। তার চোখে আমাদের সম্পর্ক ছিল শুধু হোটেল পর্যন্ত, আর আকাকে তার বিয়ে করার কোনো প্রয়োজন ছিল না। সে খুব বিয়ের পরও এভাবেই আমার সাথে দেখা করতে আসতে থেকো। আমরা এভাবেই আমাদের ভালোবাসা উপভোগ করতে থাকব। আমি জসিমের মুখে জুড়ে একটা চড় মারলাম। আমি তার কাছ থেকে এটা আশা করিনি। আমি তার জন্য সব কিছু ত্যাগ করেছি, কারণ আমি তাকে বিয়ে করার আশা করছিলাম। কিন্তু সে খুব বাজে লোক বের হলো। আমি তাকে চড় মারার সাথে সাথে সে রেগে গিয়ে আমাকে 2 হাতে ধরে ঝাঁকিয়ে বলল যে তার কাছে আমার অনেক ভিডিও আছে, আর আমি তার কথা না শুনলে সে আমার বাঁচাদায় করে দেবে। সে পকেট থেকে মোবাইল বের করে আমাকে বিবিগুলো দেখাতে লাগল। নিজের ইচ্ছায় আমি যেন তার হাতের খেলনা হয়ে উঠেছিলাম। আমি ভাবতে পারিনি যে সে দেখা করার সময় প্রতিবার আমায় নিয়ে ভিডিও করেছে, যার মাধ্যমে সে সারা জীবন আমার সঙ্গে এভাবেই কাটাতে চাইবে। আমি কিছু বুঝতে না পেরে হোটেল থেকে দৌড়ে বেরিয়ে এলাম। কোনো রকমে কাঁদতে কাঁদতে বাড়ি পৌঁছালাম। আমার হুঁশ ছিল না। আমার অবস্থান দেখে আমার পরিবারের সদস্যরা ভয় পেয়ে যায়, কিন্তু তাদের বলার মতো কিছু ছিল না আমার। 3 দিন আমি আমার ঘরে নিজেকে বন্ধ রেখেছিলাম, কিন্তু ওই 3 দিনে জসিম ফোন করে আমার বাঁচার দায় করে দিল। বারংবার সে আমায় দেখা করতে বলছিল।
আমি ভালো করেই জানতাম সে আমাকে তার সাথে দেখা করতে ডাকছিল। এখন আমি শুধু তার জন্য হয়ে উঠেছিলাম যেন একটা পানীয়, যার মাধ্যমে সে তার তৃষ্ণা নিবারণ করতে চাইত। আমি আমার বাবার পায়ের কাছে বসে বললাম, আমি আর ইন্ডিয়াতে থাকতে চাই না। তার উচিত আমাকে অন্য কোথাও পাঠানো। বাবা জানতে চাইল আমার কি হয়েছে, যে হঠাৎ আমি এমন হয়ে গেছি। আমি একটা কথাও বললাম না। তার খুব পীড়াপিড়িতে আমি তাকে একটি মিথ্যা গল্প বললাম যে আমি পথে একজনকে খুন হতে দেখেছি, আর খুনিরা আমার কাছে পৌঁছালে আমাকেও মেরে ফেলবে। এই জিনিসটি এখানে খুব সাধারণ ছিল। তাই আমার বাবা খুব ভয় পায় যে ওরা আমার কোনো ক্ষতি করতে পারেন, এবং তিনি রাতারাতি আমার দুবাই যাওয়ার ব্যবস্থা করেছিলেন। বাবার এক বন্ধু দুবাইতে থাকত, আর বাবা আমাকে দুবাইতে তার কাছে পাঠাবে। আর আমি জসিমের খপ্পর থেকে বেরিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু জসিমের দেওয়া ক্ষত এখনও আমার হৃদয়ে রয়ে গেছে, কারণ আমি তাকে সত্যিই ভালোবাসতাম এবং সে আমাকে পুরোপুরি ব্যবহার করেছিল। আমি চাকুরির সন্ধানে দুবাইতে এসেছিলাম, তাই তাড়াতাড়ি চাকুরি পেয়ে গেলাম। আমি একটি ঘর ভাড়া নিলাম এবং আমার নতুন জীবন শুরু। কিন্তু মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ আমার হৃদয়ে বসতি স্থাপন করল। জসিমের মনোভাব আমাকে সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। দুবাইতে আমার খুব ভালো চাকুরি ছিল এবং আমি ভালোভাবেই বসবাস করছিলাম। দুবাইতে আমার করার মতো কিছু ছিল না, তাই আমি ট্যাক্সির ড্রাইভারের সাথে দেখা হলো, যে মুসলিম ছেলে ছিল। আমি যখন প্রথমবার তার ক্যাবে বসেছিলাম সে আমার দিকে একবার তাকায়নি। আমি খুব সুন্দরী ছিলাম, দুবাইতে আসার পর অনেক আধুনিক হয়ে গিয়েছিলাম। যার চোখ আমার দিকে পড়ত সে একবার ঘুরে আমার দিকে অবশ্যই তাকাত। কিন্তু এই ট্যাক্সি ড্রাইভারই প্রথম ব্যক্তি যে আমার দিকে ফিরেও তাকায়নি, বরং সে রাস্তার দিকেই চোখ রাখল। আমার সব কথার জবাবে তিনি হ্যাঁ বলতেন এবং আমার কাছ থেকে ভাড়াও নিলেন না, খুবই কম। আমার তাকে খুব সদয় মনে হয়, তাই আমি তার ফোন নম্বর চেয়েছিলাম, যাতে যখনই আমাকে কোথাও যেতে হয় আমি সহজেই তাকে ফোন করতে পারি। সে আমাকে বিনা দ্বিধায় তার নাম্বার দিল। সেদিনের পর থেকে যখনই কোথাও যেতে হতো আমি তাকে ফোন করতাম এবং সে সোজা আমার রুমে চলে আসত। আমি তার সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সে খুব কমই কথা বলেছে। তার নাম আমজাদ এবং সে দুবাইতে ট্যাক্সি ড্রাইভার হিসেবে কাজ করছিলেন 3.5 বছর ধরে। তিনিও আমার মতো এখানে থাকতেন এবং তার পরিবারের সকল সদস্য ইন্ডিয়াতে ছিলেন। আমারকে তার দৃষ্টি সরিয়ে রাখা এবং এভাবে চুপ থাকা আমার কাছে বিস্ময়ের বিষয়। কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে তিনি একজন ধার্মিক মানুষ। তাই অফিসের বাইরে যে দিন বৃষ্টিতে আমি আটকে গেলাম, বিনা দ্বিধায় তাকে ফোন করলাম। আমি নিজেও জানতাম ঠিক কি ঘটতে যাচ্ছে, বৃষ্টির কারণে ওকে আমার রুমে নিয়ে এসেছি। আর যখন ভাবছিলাম বৃষ্টিতে ভিজে কাপড় পাল্টাতে যাব, তখন আমার চোখ পড়ে সেই ট্যাক্সি ড্রাইভারের দিকে। সে তার চিন্তায় মগ্ন। ওকে দেখে হঠাৎ জসিমের কথা আমার মাথায় এলো। তার বিশ্বাসঘাতকতা এবং আমার সাথে করা তার অন্যায়গুলো আমার মনে ঘুরপাক খেতে থাকে। মুসলমানদের প্রতি বিদ্বেষের যে বীজ জসিম আমার হৃদয়ে বপন করেছিল তা আজও শক্ত গাছের পরিণত হয়েছে। আমি ভেবেছিলাম এই মুসলিম ছেলের কাছকে জসিমের প্রতিশোধ নেব। আমি কি করছিলাম তাও জানতাম না, কিন্তু আমি শুধু আমার ভেরের ঘৃণার আগুন নেভাতে চেয়েছিলাম। আমজাদ সুদর্শন ছেলে ছিল, তাকে দেখলে যে কেন মেয়ের মন অসৎ হতে পারে, কিন্তু আমি আবার কোনো মুসলিম ছেলের কাছে প্রতারিত হতে চাইনি। তাই আমি তাকে আমার টার্গেট করার কথা ভেবেছিলাম। আমি নিজেই আমার জামা কাপড় ছিঁড়ে ফেললাম এবং আমজাদকে আমার দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করালাম। আমি চেয়েছিলাম যে এবার সে আমার দিকে মন দেবে। আমি চিৎকার করে আশেপাশের লোকদের ডাকব। সে নির্দোষ ছিল, কিন্তু এই মুহূর্তে তার মুখে শুধু জসিমের মুখ দেখতে পাচ্ছিলাম। আমজাদের চোখ আমার পড়তেই সে জ্ঞান হারিয়ে ফেলে। আমজাদ ভাবতেও পারেনি যে আমি এভাবে ওর সামনে তুলে ধরব। সে ঘাবড়ে গিয়ে চোখ নামিয়ে রেগে বলল, ম্যাডাম, এটা ভুল, আর আপনি এমন কোনো কাজ করবেন না যাতে আমার সম্মান বিপদে পড়ে। এখন আপনি আমাকে এখান থেকে যেতে দিলে ভালো হয়। আমজাদের কথায় আমার হুঁশ উড়ে গেল। সে কেমন মানুষ যার সামনে একটা সুন্দরী তরুণী দাঁড়িয়ে আছে আর সে তার বিশ্বাসের কথা বলছে। আমি আমজাদকে একবার আমার দিকে তাকাতে বললাম। আমি নিশ্চিত ছিলাম যে সে চোখের পলক ফেলতে ভুলে যাবে। তিনি বলতে লাগলেন, একজন অচেনা নারীকে এভাবে দেখা তার চোখে অপরাধ, আর সে কোনো অবস্থাতেই এত বড় অপরাধ করতে চায় না। আমি প্রেমের ভান করতে লাগলাম, কারণ জসিম আমাকেও এই ফাঁদে ফেলেছে। আমিও ভালোবাসার নামে সব ভুলে গিয়ে নিজের শরীরের চুক্তি করে বসেছিলাম। এখন আমি আমজাদের সাথে একই খেলা চেয়েছিলাম।
কিন্তু সেই মুহূর্তে আমার হুঁশ উড়ে গেল যখন আমজাদ বলল, আমি যদি তার সঙ্গে থাকতে চাই সে তবে আমাকে বিয়ে করতে রাজি। কিন্তু বিয়ে না করা অবস্থায় সে আমার সঙ্গে কোনো অপরাধ করতে পারে না। আমজাদের মুখ থেকে বিয়ের শব্দটা শুনে আমি চমকে উঠলাম। আমি বিনা সম্পর্কে তার কাছে আমার সব কিছু সম্পন্ন করতে তার সামনে দাঁড়ালাম এবং তিনি আমাকে গ্রহণ করার কথা বলেছিলেন। যদিও জসিম এমন কিছু করেনি। সে সহজেই আমাকে বিয়ের বোকা বানিয়ে পালিয়ে যায়। আমার চোখ থেকে আপনা আপনি জল ঝরতে লাগল। আমজাদ বলেছিলেন যে তিনি এখানে 3.5 বছর ধরে ট্যাক্সি চালান আর তার উপার্জনও খুব ভালো। আমি যদি তাকে বিয়ে করতে চাই তবে আমাকে আমার ধর্ম পরিবর্তন করতে হবে। আর তখন সে সুখে আমাকে তার ঘরের সম্মান করে নেবে। আমজাদের দৃষ্টি তখনও তিরাক, সে আমার দিকে একবারও তাকায়নি। আর এই কথাটাই আমার হৃদয় ভেঙে দিয়েছে। আমি আমার জায়গা পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। তারপর আমজাদ তার জায়গা থেকে উঠে আমার গায়ে চাদর দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। যাকে আমি পৃথিবীর সামনে অপমান করতে চেয়েছিলাম, তিনি আমাকে শ্রদ্ধার চাদর দিয়ে ঢেকে চলে গেলেন। আমি শুধু বিছানায় পড়ে রইলাম। তার নিস্তেজ চোখ, তার শান্ত আচরণ আর আমাকে বিয়ে করে তার ঘরের সম্মান বানাতে চাওয়ার ব্যাপারটা আমার হৃদয়ে এমন একটা জায়গা তৈরি করল যে আমি নিজের চোখেই নেমে গেলাম। হাতের 5টা আঙ্গুল সমান নয়, আজ আমি এটা খুব ভালো করেই বুঝলাম। প্রত্যেক মুসলমান এক নয় এবং প্রত্যেক মানুষ খারাপ নয়। জসিমের মতো খারাপ মানুষ যদি এই পৃথিবীতে থাকে তাহলে আমজাদের মতো ভালো মানুষও এই পৃথিবীরই অংশ। সকালে সূর্যোদয়ের সাথে আমি এক নতুন জীবন শুরু করলাম। জামা কাপড় পাল্টে ঘরের জানালা দিয়ে যেই আমি বাইরে তাকালাম, তারপর আমি প্রায় প্রাণ হারিয়ে ফেললাম। কারণ আমজাদের গাড়িটা বাইরে প্রচণ্ড বৃষ্টিতে পাক করা ছিল, আর তার মানে সে সারা রাত গাড়ির ভেতরেই ছিল। আমি সাথে সাথে আমজাদের গাড়ির কাছে ছুটে যাই। তিনি চোখ বন্ধ করে গাড়িতে বসেছিলেন। আমি গাড়ির আয়নার কাছে যেতেই সে তৎক্ষণাৎ গাড়ির পেছনের দরজা খুলে দিল আর বরাবরের মতো চোখ নিচু করে জিজ্ঞেস করতে লাগল, ম্যাডাম আপনি কোথায় যেতে চান? আজ আমি তার সাথে চোখে চোখ মেলানোর যোগ্য ছিলাম না। তাই আমিও চোখ নামিয়ে জবাব দিলাম, আমাকে এমন কোনো মসজিদে নিয়ে যান যেখানে আমি কলমা পড়ে ইসলাম গ্রহণ করতে পারি। আমার কথা শুনে আমজাদের মুখের রং বদলে গেল। হয়তো সে আমাকে বিশ্বাস করেনি। আমি তাকে বলেছিলাম, আমি সেই ধর্মটিকে জানতে এবং বুঝতে চাই যা তোমাকে এত শক্তিশালী করে তুলেছিল। এত সুন্দর মেয়েকে দেখেও তুমি সরল পথ থেকে বিচ্যুত হওনি, কোনো ভুল পদক্ষেপও নাওনি। জেনেছি যারা দিনের হাটে তারা কখনও পাপের পথে চলে না। আর যে মুসলমানরা পাপের পথে চলে নিশ্চয়ই তাদের ঈমান দুর্বল। আমজাদের মুখে একটু হাসি ফুটে উঠল। বৃষ্টি শেষ হয়ে গিয়েছিল। একটু চেষ্টা পর আমজাদের গাড়ির স্টার্ট দিল। সে তার গাড়ি মসজিদের দিকে ঘুরিয়ে দিল। আমি দ্বীন ইসলামকে ভালোভাবে জেনে কলমা পড়তে চেয়েছিলাম। আর আমজাদের মতো একজন ভালো মানুষকে আমার জীবনে অন্তর্ভুক্ত করতে চেয়েছিলাম। কিন্তু তার আগে আমজাদকে আমার অতীতের একটা কথা বলতে হবে। কারণ এখন মিথ্যা ও প্রতারণার সুযোগ ছিল না। কখনো আমরা একই স্কেলে সবাইকে ওজন করি এবং মানুষকে সঠিকভাবে বিচার করতে অক্ষম। প্রতিটি মানুষের চরিত্রের মান আলাদা এবং একই মান থেকে দেখা উচিত। আমি আমজাদকে নিজের সম্পর্কে সব বললাম। আর আমজাদ কিছু মনে করল না। কারণ তার চোখে কলমা পাঠ করে আমি নতুন জন্ম নিয়েছিলাম। আমজাদ এবং আমি বিয়ে করে গাঁটছড়া বেঁধেছিলাম। এবং আমরা দুজনেই ভালো জীবন শুরু করেছি। জসিমের বিশ্বাসঘাতকতা দিয়ে শুরু হওয়া এই যাত্রা শেষ হয়েছিল আমজাদের বিশ্বাসে। ভিডিও দেখে কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে নতুন নতুন গল্প শুনতে পারেন। ধন্যবাদ।